প্রথমত জাহাঙ্গীর কবির নানকের এই বক্তব্য আমি কোনো পাত্তা দিই না, আমি কোনো গুরুত্ব দিই। এই লোককে এই লোককে এই লোক আছে দেশে, এই বিদেশে বসে বসে এই সমস্ত ডায়লগ বাজির কোনো মানে হয় না। উনি যে কথাগুলি বলেছেন পুরো 19 মিনিট আমার আজকে জীবন থেকে নষ্ট হয়েছে ভাই। 19 মিনিট ধরে সে কথা বলেছে, আমার জীবনের আমার এই 19 মিনিটের দুঃখে আমি বাঁচি না। কি কেন শুনলাম এই লোকের কথা? সে কি বলছে? ওর আলাপ বাদ দেন, আমি আমার আলাপ করি। যে আলাপগুলো আপনি একটু আগে বললেন যে সরকার চাইলে সবকিছু করতে পারে, আমি এই প্রসঙ্গটা বলি। দেখেন, প্রত্যেকটা মানুষই চাইলে সবকিছু করতে পারে, আমিও করতে পারি। আমি ইচ্ছা করলো আমি এটা করলাম অথবা করলাম, কিন্তু সবচেয়ে কম করতে পারে সরকার। কারণ সরকারকে প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়। আমার কিন্তু প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ঘরের মধ্যে একা থাকি, আমার কারো কাছে জবাবদিহি করতে হয় না। আমি যদি ফ্যামিলির সঙ্গে বলি, তাহলে আমার ফ্যামিলি মেম্বারদের কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। আমি যদি রিক্সাওয়ালার সঙ্গে দুর্ব্যবহার করি, আমার রিক্সাওয়ালার কাছে জবাবদিহি করতে হয়, আর কারো কাছে করতে হয় না। কিন্তু সরকারের প্রত্যেকটা কাজের জন্য জনগণের কাছে জবাবদিহি করতে হয়, এবং এই জবাবদিহি করতে তারা রাজি বলেই তারা সরকারে যে বসেছে। তাদেরকে হাতে পায়ে যারা বসে নাই। ডক্টর ইউনূসকে আমি পায়ে ধরি নাই যে আপনি এখানে বসেন আর বসে বসে এই সমস্ত আবল তাবল কাজ করেন, এটা আমি বলি নাই। উনি নিজেই দায়িত্ব নিয়েছেন যে এই কাজটা আমি করবো এবং আপনাদের কাছে আমি জবাব দিয়ে করবো। এই জন্য উনি বলেছেন আপনারা মন খুলে আমার সমালোচনা করেন। এইটা বলেছেন, প্রথমে খুব খুশি হয়েছিলাম, পরে দেখি কি সমালোচনা করি সে শুনে না, পাত্তা দেয় না। তাহলে এই সমালোচনা মানে কি ভাই? আমি সমালোচনা কেন করতেছি? যে আপনি এই কাজটা ঠিক করছেন না, এটা আপনাকে আমি শোনাচ্ছি। আমি দূরের থেকে দেখছি আপনি কাজটা ঠিক করছেন না, আপনি আপনাকে সংশোধন করবেন। উনি ওদের সিদ্ধান্ত নিছেন এই কথা বলার পরে আমি ঘুমের ওষুধ খাবো, আমি কারোরটা শুনবো না, দেখবো না। আমার যা ইচ্ছে ঘুমের থেকে ওইটা আমি তোমার এটা করো, আবার ঘুমাই করবো। উনি ওই লাইনে গেছেন। এটা একটা আধুনিক লাইন হতে পারে। বিষয়টা হলো কি যে আওয়ামী লীগের উপরে যে অভিযোগটা ওনারা দিয়েছেন, দিতেই পারেন। এই অভিযোগ আমরা আগের গভর্নমেন্ট আমলে দেখছি। মানুষের ঘরে আগুন লাগলো বলে আগুন সন্ত্রাস বলছেন আওয়ামী লীগ আমলে। কিছুটা আগুন ধরলে আগুন সন্ত্রাস। আপনি দিয়াশালায় কাঠি জ্বালাবেন, আগুন সন্ত্রাস, ওটা জামাত করতেছে বলছে তো রে ভাই। এখন এরা ওই লাইনে গেছে, মানে স্কুলিংটা চেঞ্জ হয় নাই, বুঝছেন? মানে আমি আগে একটা বললাম আপনাদের মাটির সমস্যা, মাটির দোষ রে ভাই। এই মাটিতে যারা এইভাবে পলিটিক্স করে তারা বোধহয় এই লাইনে চিন্তা করে। ওই একই স্কুলিং এর মতো আছে, একই টিচার, একই ক্লাসরুম, যে যা কিছুই হোক ওই কেষ্ট বাটাই চোখ। আওয়ামী লীগ আমলে জামাত খারাপ, জামাতের আগুন ধরেছে, জামাতের আগুন সন্ত্রাস। বিএনপির আমলে কি হবে জানি না এখন পর্যন্ত। আর এদের আমলে কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর, কিছু বললে পরে ফ্যাসিবাদের দোষর। আপনি কিছু বলবেন ফ্যাসিবাদের দোষর বলে দিবে, বলতে তো ভাই পয়সা লাগে না। তো এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো একটা সমাজের সুস্থতার পরিচয় বহন করে না। তুষার ভাই ডাক্তার মানুষ, উনি সুস্থতা আবার চেয়ে ভালো বুঝে, কিন্তু আমার কাছে মনে হয় এইটা সুস্থতার পরিচয় বহন করে না। আমরা এই অবস্থায় আছি, একজন এই অসুস্থ লোকজন পুরো সমাজকে সুস্থ করতে চায়। জামু কই? এই দুঃখ কোথায় রাখবো? ভাই তুমি পারো নাই, এটা অনেক বটম লাইন। তোমার কাছে ক্ষমতা দিয়েছি, তোমার কাছে পুলিশ, তোমার কাছে সমস্ত কিছু, তোমার কাছে ফায়ার সার্ভিস, সব তোমার কাছে। তুমি দোষ দাও কার কাছে? যে পলাই গেছে। হইল কিছু ভাই? আওয়ামী লীগের একজন লোককে, আওয়ামী লীগের একজন লিডারকে তো আপনি তাবিজ বানানোর জন্য পাবেন না। যদি কোনো ফকির আপনাকে বলে যে আওয়ামী লীগের একজন নেতার করে আঙ্গুল ভেজানো পানি খেলে তোমার রোগ ভালো হবে, আপনার ভাই বিনা চিকিৎসা মারা যাবেন। কারণ ওই লোককে পাবেন না খুঁজে আপনি। দেশে তো আওয়ামী লীগের কেউ নাই, তো তাদের উপরে দায় চাপাচ্ছেন। ভাই এই ছায়ার সঙ্গে যুদ্ধ করে আপনি জয় হতে পারবেন না, বরঞ্চ আপনি নিজে ক্লান্ত হবেন, সাধারণ মানুষকে আপনি ক্লান্ত করবেন এবং বিরক্ত করবেন। সাধারণ মানুষের বিরক্তি কিন্তু ভয়ঙ্কর জিনিস, এটা শেখ হাসিনা টের পাওয়ার কথা। কিন্তু ওই লাইনে যায় না, আপনি পারেন নাই। কেন পারেন? আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বোঝাই, একটা উদাহরণ দিয়ে বলি আপনাকে। 24 তারিখ শেষ অফিস হয়েছে, 24 তারিখ বিকাল 5টায়। তারপরে সারা রাত আর অফিস হয় নাই, সচিবালয় বন্ধ। 25 তারিখ সারাদিন সচিবালয় বন্ধ। 25 তারিখ দিবাগত রাত 1:30টার সময় আগুন ধরছে লম্বা একটা বিল্ডিং এর দুই পাশে দুইটা আগুন। ভাই ঘটনাটা কি? এখন একটা ভাগ্যিস কুকুর মারা গেছে। এখন কুকুর নিয়ে আপনাকে থিওরি দিতে পারেন যে কুকুরের লেজের মধ্যে টাইম বোম লাগানো ছিল, কুকুর এখানে একটা ফুটাইছে, ওইখানে যায় একটা ফুটাইছে, তাও হয় না, কারণ এখানে ফুটলে তো সেই মরে যাবো, তো ওইখানে কেমনে গেল? তাহলে কি কবুতর ফর্মুলা নেন?
যে কবুতরের পায়ের মধ্যে আগে যেরকম চিঠি বানিয়ে দিত যে যাও পাখি বলো তারে, সেও কি কবুতরের মধ্যে কিনা টাইম বম নিয়ে গেছে কি? ভাই আপনারা ব্যর্থ। কিভাবে করছেন এটা আপনি বসে বসে সিদ্ধান্ত নেন, কিন্তু জনগণের কাছে আপনার কাছে জবাবদিহি করতে হবে, জনগণের কাছে আপনাকে ব্যাখ্যা দিতে হবে। যদি শর্ট সার্কিট হয়, একই বিল্ডিং এর দুই জায়গায় একই সঙ্গে শর্ট সার্কিট এরকম ভাবে হয় না, তাহলে এক জায়গায় হতো। আপনি ব্যাখ্যা দিতে পারবেন না, ব্যাখ্যা দিতে পারলে এখন আপনারা গবেষণায় বসছেন যে কি অজুহাত দিব আমি, এইভাবে হয় না রে ভাই। আর অজুহাত দিচ্ছেন কি, আমরা দুর্নীতির রহস্য উন্মোচন করছিলাম, সেই দুর্নীতির নথিপত্র পুড়ে গেছে। ভাই আজকাল কি আর সব কি হার্ড পেপারে থাকে নাকি ভাই বলেন আপনি? এর মধ্যে সফটওয়্যার সব আছে, আপনার গভর্নমেন্টের একটা ডাটাবেজ আছে, সার্ভার আছে, সবই তো আছে, কি করছে? কিন্তু এটা হলো অযোগ্যতা প্রমাণ হয়েছে আপনার, আপনাদের। আপনি বলবেন যে না আমাদের সচিবালয়ে স্বৈরাচারের দোষরা লুকিয়ে ছিল, তো তাদের আপনি পাওয়ালেন না কেন? স্বৈরাচার আজকে 5 মাস হয়ে গেছে, 5 মাসের মাথায় এসে আপনি স্বৈরাচারের দোষরদের পালাইতে বের করতে পারলেন না, এটাও তো আপনার ব্যর্থতা। পারেন না কেন? শুরু থেকে তো বলতেছি, তুষার ভাই শুনছেন কিনা আমি যাই না, আমি কিন্তু শুরুর দিন থেকেই বলতেছি যে স্বৈরাচারের আমলা দিয়া গণ অভ্যুত্থানের সরকার চলতে পারে না, এটা আমি শুরুর দিন থেকে বলতেছি। বহুজন আমার মতো অনেকে বলছে, এইটা কোনো রকেট সায়েন্স না যে আমি ছাড়া কেউ জানে না, সবাই জানে, সবাই বলতেছে। করেন নাই কেন? করেন নাই কেন? মাসুদ কামাল, একটা বেসিক প্রশ্ন একটু করি, যে তাহলে এই আমলা কোথা থেকে আসবে? মানে আমলা তো যারা কাজ করছেন দীর্ঘদিন ধরে আমলা হয়েছেন তারাই তো আছেন, আমলা কি ইম্পোর্ট করা সম্ভব? ইম্পোর্ট করতে কে বলছে? মানে কোথা থেকে আসবেন আমলা? আমি তো ইম্পোর্ট করতে বলি নাই রে ভাই। প্রথমত হলো এদেরকে আপনি সংশোধনটা কিভাবে করবেন। আমি একটা সিম্পল জিনিস বলি, প্রথম দিন এসে যদি আপনি সমস্ত শোনেন, বাংলাদেশে আমলাতন্ত্রে প্রমোশন পায় পেয়ে 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 কিন্তু জয়েন্ট সেক্রেটারি পর্যন্ত হইতে পারে, তার মধ্যে অনেক পলিটিসাইজ হয়, অনেক অসুবিধা নাই। জয়েন্ট সেক্রেটারি পরে অ্যাডিশনাল সেক্রেটারি কেউ কেউ হয়ে যায়, কিন্তু রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হওয়ার ইতিহাস নাই। পলিটিক্যাল গভর্নমেন্টরা বলে রাজনৈতিক বিবেচনা ছাড়া সচিব হইতে পারে না কেউ। আপনি যদি প্রথম দিন এসেই সকল সচিবকে বাদ দিয়ে দিতেন, সিম্পলি একটা অর্ডারে সব সচিব বাদ, এডিশনাল সেক্রেটারি সচিবের দায়িত্ব নিত, পাশাপাশি কি হতো, সমস্ত প্রশাসনে একটা মেসেজ যাইত। আর ওই সচিবরা কোথায় যেতেন? বাড়ি যাইত। মানে তারা চাকরি শেষ তাদের? অবশ্যই চাকরি শেষ, অর্থ চাকরিতে এমনি সেটে দিত। এরা করছে তা না করিয়া ওগুলোর আবার অ্যাকশন করে। আবার পুরানো অবসর নিচ্ছে আজকে থেকে 10 বছর আগে, 10 বছর ধরে কোনো কাজ কামে নাই, বাড়িতে বসে নাতি নাতনির সঙ্গে খেলাধুলা করে, ওগুলি ডাইকানে ওদেরকে প্রমোশন দিয়ে দিয়ে সিনিয়র সচিব বানায়। বা এটা হইলো, আমি আপনাকে একটা সিম্পল উদাহরণ দিয়ে বলি, আরেকটা উদাহরণ দিই, কিছু মনে করেন না। ধরেন আপনার বাসার গ্যারেজে একটা BMW গাড়ি আছে যেটা আপনি 10 বছর ধরে চালান না, আর আপনার বাসার সামনে সবসময় আপনাকে টয়টা গাড়ি চালান, কালকে আপনাকে চট্টগ্রাম যেতে হবে ঢাকা থেকে, আপনি কোনটা নিয়ে যাবেন ভাই? যে গাড়ি 10 বছর স্টার্ট দেয় ওটা নিয়ে যাবেন? গাড়ি দামি, কোনো সন্দেহ নাই, ওটা নিয়ে আপনি যাবেন না। ওই গাড়ি তো এই BMW তো 10 বছর ধরে স্টার্ট দেয় না, তাদের ডাইকে এনে বানাই সিনিয়র সচিব, বলে কি তুমি দেশ চালাও, এবার চালাচ্ছে দেশ। এক সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব দিতে হবে। অলরেডি 3 বার সময় চেঞ্জ করছে, সময় বাড়াইছে অলরেডি 3 বার। এখন ফেব্রুয়ারিতে গেছে, প্রথম ছিল নভেম্বর, পরে ডিসেম্বর, এখন ফেব্রুয়ারি। ওটা এখন ওরা ফলো করতেছে সাগরণীকে, সাগরণী 118 বার পিছাইছে, তা আমিও পিছাই কিছুদিন। এইটাই পারেন না, নিজেদের সম্পদের হিসাব দিতে পারেন না, আর আপনি দেশ চালাই দিবেন না ভাই? এত সহজ। আমলার পরিবর্তনের জায়গায় নাকি দেখেন কি করছে, এটা বলে শেষ করি ছোট্ট একটা কথা। আর কি করছে, নিজেদের মহার্ঘবতা নিচ্ছে, সব সরকারি কর্মচারী মহার্ঘবতা পাবে, কি এমন কাম করছে মহার্ঘবতা দিতে হবে। তারপরে কি ভূতাপেক্ষা হবে, প্রমোশন হবে। যে যে একজন মনে করেন সে সহকারী সচিব হিসেবে রিটায়ারমেন্টে গেছে, তার এখন সচিব বানাইয়া তার পিছনে 42 কোটি টাকা খরচ করবে এককালীন, তারপরে প্রতি বছর দিবে 13 কোটি টাকা করে খরচ করবে। ভাই এই আন্দোলনে এই লোকগুলির কি কন্ট্রিবিউশন আছে আপনারা বলেন? অথচ এই টাকার অর্ধেক টাকা হলে পরে এই চোখের রোগী যেগুলো আছে যারা গুলি খাইছে সবার চিকিৎসা হয়ে যেত, ওদের চিকিৎসা নিয়ে কোনো আলোচনা নাই, ওদের কোনো কন্ট্রিবিউশন নাই। সব কন্ট্রিবিউশন হলো যারা নাকি আওয়ামী লীগ আমলে
আর্লি রিটায়ারমেন্টে গেছে তাদেরকে এখন ডাইকাই না, তাদেরকে এককালীন ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আগামী সারা জীবন ধরে তাদেরকে সচিব হিসেবে অথবা যা যা প্রমোশন দিয়ে সেই হিসেবে পেনশন দেওয়া হবে। এইটা হলো জরুরি। কেন জরুরি? কারণ দেশ ওরা চালাচ্ছে।